ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই বিদ্যুৎ খাতে সংকট। বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। কিছু কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। সংকটে আসার আলো। স্থলভাগে সর্বোচ্চ গভীর 4টি কূপ খননের উদ্যোগ। মিলতে পারে 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় না। এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে। এগুলোর টাকার যেন ঘাটতি না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব সরকারের। ঐক্য অটুট রাখায় জোর বিশ্লেষকের। অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ইউপি নাকি সিটি কর্পোরেশন আগে, শিগগিরই আলোচনা। সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়েও দেওয়া হবে চিঠি। শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি। তেহরানে 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল। মরদেহ আজাদি স্কয়ারে। বন্ধ তেহরানের আকাশসীমা। এবং বিশ্বকাপে আজ রোনালদো ইয়ামাল ব্লকবাস্টার ফাইট। আইবেরিয়ান ডার্বিতে মুখোমুখি পর্তুগাল স্পেন। লা রোহাদের জমাট রক্ষণের সামনে সেলেকাউদের নড়বড়ে অ্যাটাক। বিদ্যুতের ভুতুড়ে বিলের কিছু ক্ষেত্রে করণিক ভুল পাওয়ার কথা স্বীকার করেছেন সচিব। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎ খাতের সংকটের জন্য আওয়ামী লীগ আমলের ভুল নীতিকে দায়ী করে প্রতিমন্ত্রী জানান আগের চুক্তিগুলো পর্যালোচনা করছে সরকার। আর মন্ত্রী বলেন নবায়নযোগ্য উৎস বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ঢাকার বাইরে লোডশেডিং সহ গ্রাহক ভোগান্তির নানা অভিযোগ সামনে আসছে গত কয়েকদিন ধরে। এমন পরিস্থিতিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা। ব্রিফিংয়ে সচিব জানান অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বিদ্যুৎ বিভাগ। দাবি করেন মিটারে ত্রুটি নয়, বরং বেশি ব্যবহার ও বিদ্যুতের দাম বাড়ার কারণেই আসছে বাড়তি বিল। শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুড়ে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। বিদ্যুতের ব্যবহার বাড়াও এক অন্যতম কারণ। কতিপয় ক্ষেত্রে কিছু কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন অতিরিক্ত সক্ষমতা, বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ, অসম চুক্তিসহ আওয়ামী লীগ আমলের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে সংকট। আর এসব চুক্তির বিষয়ে বিএনপি সরকারের অবস্থান কি জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে। রাষ্ট্র যখন একটি চুক্তি করে সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। এদিকে রাজধানীতে আরেক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। নীতি নির্ধারকরা বলছেন গ্রাম শহর লোডশেডিং বৈষম্য কমাতে সচেষ্ট রয়েছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। জাফর, বেশি বিল কাটা এবং ভুতুরে বিলের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে অস্বীকার করে বিদ্যুৎ বিভাগ এবং মন্ত্রণালয়। এবার কি প্রথমবারের মতো স্বীকার করলো? আসলে কি ঘটেছে?
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা করণীয় ভুল সেটি করণিক ভুল। পেয়েছেন, হ্যাঁ করণিক ভুল সেটি তারা পেয়েছেন এবং সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন, সেটি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং বিদ্যুৎ সচিব আজকে মোটা দাগে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, যেই বাড়তি বিলের যে অভিযোগগুলো আসছে গ্রাহকদের পক্ষ থেকে, সেই জায়গাতে তারা আসলে যেটি বলছেন যে এটি মিটারের কোনো ত্রুটি নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে গ্রাহকরা আগের তুলনায় বেশি বিদ্যুৎ বিল ব্যবহার করছে এবং সেই ক্ষেত্রে তিনি কয়েকটা কারণ তুলে ধরার চেষ্টা করেছেন। যেহেতু গরম বাড়ছে এবং একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলছে, তো এইসব কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে সেটি তিনি উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে যখন ব্যবহার বেড়ে যায় তখন আমরা জানি যে বিভিন্ন যে ধাপ থাকে বিদ্যুৎ ব্যবহারের বা বিদ্যুৎ বিলিংয়ের ক্ষেত্রে, সেটিও কিন্তু যখন তারতম্য ঘটে তখন কিন্তু যে বিলের রেটও কিন্তু বেড়ে যায়, সেটি অন্যতম কারণ। আবার অন্যদিকে যে 1 জুন থেকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এইসব কারণে বাড়তি বিল আসছে, সেটি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটি তারা বলছেন যে করণিক ভুলগুলো পাওয়া গেছে এবং সেগুলো তারা শুধরে ফেলেছেন, এমনটি কিন্তু যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযোগগুলো আসছে সেগুলো বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সিংহভাগ ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি ঘটেছে, এমনটি কিন্তু যে বিদ্যুৎ সচিব দাবি করেছেন। এবং অন্যদিকে তারা বলছেন যদি এই ক্ষেত্রে কারো দায়িত্বে অবহেলা কিংবা যে গ্রাহক হয়রানির যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই অনুযায়ী তারা কঠোর একটু ব্যবস্থা জানাবেন যে সরকার তো বিদ্যুৎ বিলের বিষয়গুলো কথা বললো, কিন্তু বিদ্যুৎ সংকট কিংবা বিশেষ করে ঢাকার বাইরে বিদ্যুৎ না থাকা, সরকার আসলে বিদ্যুৎ নিয়ে কি ভাবছে, কি করছে? না, আমরা তো দেখছি যে এখনও কিন্তু যদি গ্রামে গঞ্জে আমরা খবরাখবর নেই তাহলে নানান ধরনের অভিযোগ আসছে যে লোডশেডিং, অনেক জায়গায় কিন্তু যে দিনে ঘন্টার পর ঘন্টা মানে বিদ্যুৎ থাকে না এমন অভিযোগ আসছে। এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন গরম বেড়ে যায় তখন কিন্তু লোডশেডিংও বেড়ে যায়, তো সেই কারণে মানুষের দুর্ভোগ ভোগান্তি এবং স্থানীয় অর্থনীতিতেও কিন্তু একটি বিরূপ প্রভাব পড়ে। তো সেই জায়গায় আজকে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী তিনি যে কথাটি বলেছেন যে বিদ্যুৎ সংকট অর্থাৎ বিদ্যুৎ খাতে যে সংকট তৈরি হয়েছে সেটির জন্য আওয়ামী লীগের ভুল নীতি দাঁড়িয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে অতিরিক্ত সক্ষমতা তৈরি করা কিংবা যে অনেক ক্ষেত্রে অসম চুক্তি, ক্যাপাসিটি চার্জ, এরকম নানাবিধ কারণে আসলে যে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এবং অন্যদিকে তারা চুক্তি ও ক্যাপাসিটি চার্জ সেগুলো পর্যালোচনা করছেন। এই কারণে যে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ বেসরকারি বিদ্যুৎ উৎপাদক যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং সেই জায়গাতে তারা ট্যারিফ যাতে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করছেন। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি আজকে যে কথাটি বলেছেন যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকার ঠিক করেছে এবং এক্ষেত্রে তারা মানে যেই বিনিয়োগকারী রয়েছে তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গতকালকে এটাও বলেছেন গ্রামে ঢাকার বাইরে বিদ্যুতের ক্ষেত্রে আসলে সঞ্চালন লাইনের ত্রুটি কিংবা সেখানে সরবরাহ ব্যবস্থা সেখানে আসলে যে দায়ী করা হচ্ছে বিশেষ করে যে বিতরণ ব্যবস্থা সেটিকে কিন্তু যে মূলত দাবি করা ঠিক হতে হচ্ছে দীর্ঘ সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। একটু জানাবেন যে বিদ্যুতের তৈরির জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয় গ্যাস, তেল কিংবা অন্যান্য জায়গাগুলো, সেই জায়গায় আমাদের আসলে কাঁচামাল পরিস্থিতি কি এই মুহূর্তে? না, কাঁচামাল পরিস্থিতি আসলে যে সেখানে মূল ঘাটতি আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদনের যে অবস্থা রয়েছে সেখানে আসলে যে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করার কারণে কিন্তু এই ঘাটতিটি তৈরি হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে। তো জাফর, তবে কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে, বিশেষ করে যদি বলতে যাই যে কিছু অনুসন্ধান কূপের বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। দর্শক, যদি জানাতে চাই আপনাদেরকে মানে বিদ্যুৎ খাত নিয়ে, আপনারা তো দেখলেন যে আমাদের আলাপ আলোচনা যে তিতাস 31-এর সহ আরও কয়েকটি গভীর অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে জ্বালানি বিভাগ এবং এসব কূপ খনন করা হবে কুমিল্লার বাখরাবাদ, শ্রীকাল ও পাবনার মোবারকপুরে। ধারণা করা হচ্ছে 4টি কূপ থেকে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। তো এটিকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। জ্বালানি সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি, গ্যাসের খোঁজে চলছে গভীর অনুসন্ধান কার্যক্রম, যেখানে খনন কাজ চলবে মাটি থেকে 5,600 মিটার গভীর পর্যন্ত। আর এই মহাযজ্ঞ তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে, যেখানে থাকতে পারে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ। দেশে স্থলভাগে এই তিতাস গ্যাস ক্ষেত্রে চলছে সবচেয়ে গভীরতায় গিয়ে অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতের জন্য নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন একই পদ্ধতিতে একই গভীরতায় গিয়ে দেশে আরো কয়েকটি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে, যার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার আশায় জ্বালানি বিভাগ। প্রকল্পের সংশ্লিষ্টরা জানাচ্ছেন তিতাস 31 কূপ খননের পর একই রিগ বা খনন যন্ত্র যাবে কুমিল্লার বাখরাবাদে। সেখানে খনন কাজ চলবে 4,360 মিটার গভীরতায়। এরপর কুমিল্লার শ্রীকাল ও পাবনার মোবারকপুরে কূপ খনন চলবে 6,000 মিটার গভীরতায়। জ্বালানি সিকিউরিটি এনশিওর করতে গেলে আপনাকে
এই এক্সপ্লোরেশনে যেতেই হবে। পুরোপুরি আমদানি নির্ভর হয়ে থাকলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কী হতে পারে এটা আমরা এবার লক্ষ্য করেছি। জ্বালানি সংকটের মধ্যে গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারিগরি নানা চ্যালেঞ্জের বিষয়ে। হাই প্রেশার জোনে ড্রিলিং করাটা খুব ডিফিকাল্ট এবং আমাদের দেশে এখন পর্যন্ত হাই প্রেশার জোন ক্রস করে কোনো ড্রিলিং কিন্তু হয়নি। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় না। এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে। এগুলার টাকার যেন ঘাটতি না হয়। দেশে সাধারণত কূপ খনন হয়ে থাকে 2.5 থেকে 4,000 মিটার গভীর পর্যন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখছিলাম দেখছিলাম যে গভীরভাবে কূপ খনন করা হচ্ছে অনুসন্ধানের জন্য, সেখানে আসলে প্রাপ্তির সম্ভাবনা কতটুকু? জাফর, একটু তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, আমার প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে সাধারণত যে কূপ খনন করা হয়ে থাকে সেটি 2.5 থেকে 4,000 মিটার গভীরতায় গিয়ে এটি আসলে যে গড়পড়তা যে বাংলাদেশে যে কূপ খননগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ যে কূপটি খনন করা হয়েছিল সেটি ফেঞ্চুগঞ্জে করা হয়েছিল 4,977 মিটার গভীরতায় গিয়ে। তো এবারে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে, যে তিতাসের 31 নম্বর কূপে সেটি 5,600 মিটার গভীরতায় যাওয়া হচ্ছে। তার চেয়ে তো আরও বেশি গভীরতায় যাওয়া হবে শ্রীকাল এবং মোবারকপুরে দুটি কূপ, এবং সেগুলো যে 6,000 মিটার গভীরতায় গিয়ে বাপেক্স কূপ খনন করবে বলেই কিন্তু জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এটির মধ্য দিয়ে যেটি ধারণা করা হচ্ছে যে তার বাইরেও কিন্তু আরও একটি, অর্থাৎ বাখরাবাদে আরেকটি কূপ খনন করা হবে। সেইগুলো মিলে 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের একটি সম্ভাব্য মজুদ থাকার বিষয়ে ধারণা করছে জ্বালানি বিভাগ। যদি এটি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য সংকটের মধ্যে একটি বড় একটি যে সম্ভাবনার দুয়ার তৈরি করবে। একই সঙ্গে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যে চলতি অর্থ বছরে 46টি কূপ খনন ও সংস্কারের লক্ষ্য ঠিক করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে জ্বালানি বিভাগ চাইছে যে দৈনিক যেন 650 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যায় বাড়তি। তো এটি যদি করা হয় তাহলে সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। জি রবিন, আমরা প্রত্যাশা করি সংকট কেটে যাক। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন বিদ্যুৎ এবং জ্বালানি সংকট বিষয়ে সরকারের যে সংকট এবং সম্ভাবনা সে বিষয়ে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. এদিকে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরেই নতুন বই বিতরণের জন্য আগস্টের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে ছাপাখানাগুলোতে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়।
তিনি বিশেষভাবে আইএপিবিকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন। প্রতিমন্ত্রী আরও জানান 10 লাখ মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের পরিকল্পনা নিচ্ছে সরকার। আইএপিবি ইন্টারন্যাশনাল এজেন্সি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের আয়োজিত সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশও দেন। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যা চিহ্নিত করে সুপারিশ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কর্মজীবী মায়ের সন্তানের সঠিক বিকাশ ও শিক্ষার জন্য দিবাযত্ন কেন্দ্রকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে পানি ভবনে কর্মশালায় তিনি বলেন, দেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় সরকার, তা দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে এগিয়ে যাবে। এটাতে কিন্তু আগে আসলে বোঝা যায় নাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মানুষের মস্তিষ্কে শুরুতেই সারা দেশে শিশুদের জন্য 43টি ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র চালু ও পরিকল্পনা তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উদ্যোগ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। প্রান্তিক লেভেল বলতে জেলায় উপজেলায়, সেটি সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু এটাকে অ্যাকোমোডেট করতে পারি এবং অ্যাড্রেস করতে পারি। সরকার আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পাইলট প্রকল্প হিসেবে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও এগিয়ে নেওয়া হবে দিবাযত্ন কেন্দ্র। আবারও এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। কর্মজীবী নারীদের সন্তান নিয়ে জীবন সংগ্রামের কথা তুলে ধরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, ডে কেয়ার সেন্টার না থাকলে সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হবে আগামীর শিশুরা। মানসম্মত প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হবে ডে কেয়ার সেন্টার থেকেই। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন, ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার। এর আগে 2 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে তেজগাঁও সরকারি শিশু পরিবার ও ভূমি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। আয়োজনে সারা দেশে সমবায় ভিত্তিতে উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসটির আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের ফ্যাসিস্ট সরকার। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে।
এগুলোকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি আমরা। এদিকে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholder farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BTP to transform villages into centers of governance, infrastructure and public services. বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। টানা বৃষ্টিতে কক্সবাজারের রুখিয়ায় 2টি ক্যাম্পে পাহাড় ধস, প্রাণ গেল 7 রোহিঙ্গা সহ 9 জনের। বান্দরবানের থানচিতে আটকা শতাধিক পর্যটক, ভ্রমণে না যাওয়ার পরামর্শ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। পুশিন বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সদরের প্রধান সড়কে এই জুলাই পদযাত্রা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় নেতারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট ছিল। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। জুলাইয়ের রক্তগঙ্গায় রাজপথে নেমেছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও প্রতিবাদের রূপ ছিল অভিন্ন। 2 বছর পরে সেই রাজপথের মানুষগুলোই এখন মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির হিসাব। বিশ্লেষকরা মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মূল দায়িত্ব নিতে হবে ভোটে নির্বাচিত সরকারকেই। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে এমন প্রত্যাশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তাক্ত রাজপথে লাখো জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী কিংবা নিতান্ত সাধারণ মানুষ। জুলাইয়ের ঐক্যবদ্ধ হাত রুখে দিয়েছিল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। বন্দুকের গুলির চেয়ে অনেক শক্তিশালী ছিল 24 জুলাইয়ের বাংলাদেশ। ছাত্ররা নেমেছিল চাকরির বৈষম্য নিরসনে। যে আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়েছিল বাংলার প্রতিটি জনপদে, বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসে রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। সংবাদপত্রের বিক্রয়কর্মী জাহাঙ্গীর, রিকশা শ্রমিক সুজন, শিক্ষার্থী কানিজার আলভি, লাখো মানুষের মধ্যে ছিলেন তারাও। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও ঠিকই খুঁজে নিয়েছিলেন রাজপথকে। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে স্ব-ইচ্ছায় আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমার সামনে অনেক মানুষ মারা গেছে, আমিও 1 সেকেন্ডের জন্য গুলি খাই নাই। আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের তো রক্ষা নাই, তোমাদের হচ্ছে যে শেখ হাসিনা তো তোমাদেরকে ছাড়বে না। আমরা এই কথাগুলোকে পাত্তা নেইনি, যে যা হবে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি একটা সম্মান জানিয়েছি ছাত্রদের। আওয়ামী লীগের বট বাহিনী তারা জেনে আপনার যে বিশ্রী ভাষায় জুলাইকে নিয়ে করতেছে, তা আমি যেটা মনে করি তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। হাজার হাজার ভাই বোন আমাদের শহীদ হলো, তাদের যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষাটা একটা বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আজকে হতাশ হয়েছি, আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পর এসব মানুষ এখন হিসাব মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির। দেয়াল জুড়ে থাকা গ্রাফিতি আর বাতাসে ভেসে আসা স্লোগান মনে করিয়ে দেয় উত্তাল সেই
দিনগুলোর কথা। 24শে জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেমে আসা নানা শ্রেণী পেশার মানুষদের স্বপ্ন ছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। 2 বছর পর ঠিক একটিই প্রশ্ন, সেই গন্তব্যে কতটা পৌঁছালো বাংলাদেশ? গুলি করা হচ্ছে নির্বিশেষে, বাচ্চাদেরকে মারা হচ্ছে। জুলাইয়ের উত্তাল দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিয়ারা নাসরিন। তার মতে, প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হতে হবে সরকারকেই। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু দীর্ঘদিনের। এত যে হারানো, এর পরিবর্তে তারা যা চেয়েছিল সেটা তাদের সামনে আসছে না। যারা এই দায়িত্ব নিয়ে সংসদে গেছেন তারা এই দায়িত্ব তাদেরকে পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সুতো হয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান, এমনটাই প্রত্যাশা এই রাষ্ট্রবিজ্ঞানীর। জুলাই আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে, জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশে 4টা দল সিরিয়াসলি বড় বড় দলগুলো অ্যাক্টিভ আছে। তাদের সংবিধান নিয়ে মতবিরোধ হবে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ হবে, সরকার পরিচালনা নিয়ে মতবিরোধ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারা কেউ কি জুলাই আন্দোলনের বিরোধিতা করছে? তারা কেউ কি জুলাই আন্দোলনের স্পিরিট থেকে বের হয়ে আসছে? না, আসে নাই। প্রত্যেকেই জুলাইকে ওন করে, জুলাইটাকে ওন ব্যাপারে তারা একমত। ক্ষুদ্র স্বার্থ পেছনে ফেলে 24শে জুলাই যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সে ঐক্য অটুট রাখার ওপর জোর সমাজচিন্তকদের। তাদের মতে, ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ, পূর্ণতা পাবে নতুন বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ। একই সঙ্গে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়েও সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFID ফল উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দেন 4 কমিশনার সহ ইসি সচিব। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ বলেন, নির্দিষ্ট সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে ইসি। আমরা অক্টোবরকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, যাতে নির্দিষ্ট সময়ে সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমাদের কাজটা করতে হবে। সরকারকে আমরা নিশ্চয়ই চিঠি দিয়ে অবহিত করব যে আপনারা যে সমস্ত সীমানা বিরোধ আছে দ্রুত নিষ্পত্তি করুন। আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে কমিশন সে ব্যাপারে আশাবাদী বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সংবাদে মিসলিড যাতে না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান কমিশনাররা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। স্পেনের বিপক্ষে রোনালদো রাউন্ড অফ 16 ম্যাচকে ঘিরে পর্তুগালের লিসবনে উৎসবের আবহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, কি অবস্থা এই মুহূর্তে? আশিক, উচ্ছ্বাস কেমন দেখছেন? খেলা দেখা কি প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজরা? পর্তুগিজ সমর্থকদের ম্যাচ, আজকের ম্যাচের দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডালাস থেকে লিসবন সর্বত্রই অধীর অপেক্ষা এবং সবার একটাই প্রত্যাশা আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য, পর্তুগিজদের জন্য আজকের ম্যাচে জয়ের মাধ্যমে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে রোনালদো বাহিনী। এর মধ্যে আমরা দেখেছি যে পর্তুগিজের যে প্রত্যাশা সেটি আকাশচুম্বী, কারণ আমরা জানি যে স্পেনের সাথে রোনালদোর যে অতীতের ইতিহাস, আজকে অন্তত 2018-র স্পেনের সাথে যে হ্যাট্রিকের কথা বারবার পর্তুগিজ সমর্থকরা মনে করছেন, সেই রোনালদো আজকে যদি জ্বলে উঠতে পারেন তাহলে স্পেনকে হারানো খুব বেশি কঠিন হবে না এই দলের জন্য। এর বাইরে আমরা যদি বলি যে বিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, নুনো মেন্ডেস বা জোয়াও ফেলিক্স বা
যদি জ্বলে উঠতে পারেন তাহলে আজকের ম্যাচের ফলাফল খুব সহজেই পাল্টে যেতে পারে। তো সবচেয়ে বেশি প্রত্যাশা আজকের এই দলটিকে ঘিরে, কারণ যে দলটি নিয়ে এই মুহূর্তে পর্তুগিজ দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বা বিশ্বকাপ খেলতে গেছে, তারা কিন্তু আশা করছে যে এই দলের সম্পূর্ণভাবে বিশ্বকাপ জয়ের ক্ষমতা রয়েছে এবং তারা তাদের সেরা খেলাটা উপহার দিতে পারলে জয় সম্ভব। এবং সেখানে আমরা দেখেছি যে স্পেনের যদিও লামিন ইয়ামালের মতো তারকারা রয়েছে এবং স্পেন অপরাজিত রয়েছে বেশ একটা লম্বা সময়, কিন্তু সেটি আজকে আমরা দেখতে পাবো যে হয়তোবা পুরনো এবং নতুনের একটি চমৎকার দ্বৈরথ আমরা যদি বলি যে রোনালদো এবং লামিন ইয়ামাল এখানের অভিজ্ঞতাটাকে পর্তুগিজ সমর্থকরা এগিয়ে আসছেন। পর্তুগিজ দলে এখন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন এবং আমরা দেখেছি যে পর্তুগালের যে সাবেক তারকা খেলোয়াড় লুইস ফেগু বা নেনিরা রয়েছেন, তারাও কিন্তু আজকে চান অন্তত রোনালদোর জন্য হলেও যে আজকে এই দল তারা খেলবে এবং পর্তুগিজদের জন্য তো বটেই এই জয়ের মাধ্যমে পর্তুগাল কিন্তু পরের রাউন্ড নিশ্চিত করবে এবং তাদের প্রত্যাশা অর্থাৎ পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা এই দল পর্তুগালকে বিশ্বকাপ এনে দিবে। তো এই ছিল আসলে পর্তুগাল থেকে ম্যাচের আগে উৎসাহ উদ্দীপনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পর্তুগাল থেকে। ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারে পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 5 জনকে। পাহাড় ধসের সংখ্যায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11 রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়েন 5 জনই। চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে মাটি কুড়ে 4 জনের মরদেহ উদ্ধার করেন। জীবিত একজনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে রাত 2টার দিকে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরেক পরিবারের 5 সদস্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে 3 ঘন্টার চেষ্টায় মাটি কুড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী স্ত্রী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়। 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। এছাড়া ক্যাম্প 7-এর ডি ব্লকে পাহাড় ধসের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়। যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। এভাবে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম চলমান ছিল এবং চলমান আছে। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তার ঘুনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান বাবা আলী আকবর। চব্বিশ ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাতের সময় আরও থাকছেন। শ্রীলঙ্কার কারাগারে রাতভর কয়েদিদের রক্তক্ষয়ী সংঘর্ষ। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত 25, আহত শতাধিক, তদন্তে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। ন্যায্য মূল্য নিশ্চিতে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে আম রপ্তানি করতে চায় সরকার। এ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, চীনে পরীক্ষামূলক কাঁঠাল পাঠানো হয়েছে। ইতিবাচক সাড়া মিললে খুলবে রপ্তানি বাজার। বিশ্বে আম উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা সহ বিভিন্ন জাতের 25 থেকে 29 লাখ মেট্রিক টন আম বছরে উৎপাদিত হয়। স্বাদ ও ঘ্রাণে প্রশংসিত হলেও নিরাপদ উৎপাদন ও মানসম্মত প্রক্রিয়াজাতকরণের অভাবে রফতানি আটকে আছে 2 থেকে 3 হাজার মেট্রিক টনের মধ্যে। সুস্বাদু এই ফলের রপ্তানি বাধা কাটাতে রাজধানীর গাবতলীতে চালু হলো অত্যাধুনিক জাপানি প্রযুক্তির বাষ্প তাপ শোধন প্ল্যান্ট, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ফল নিয়ন্ত্রিতভাবে উত্তপ্ত করা হয়। এতে ফলের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যাবে। লাগবে না কোনো রাসায়নিক, যা পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রযুক্তি। এই প্ল্যান্টে দৈনিক প্রক্রিয়াজাত করা যাবে 12 মেট্রিক টন আম। কৃষিমন্ত্রী জানালেন, শুধু আম নয়, কমলা, মালটা, কাঁঠাল সহ বিভিন্ন সবজির ওপরেও প্রয়োগ করা হচ্ছে এই প্রযুক্তি। চায়না আমাদের কাছ থেকে কাঁঠাল আমদানি করার জন্য
আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে আমরা কিছু কাঁঠাল তাদেরকে দিয়েছি, তারা টেস্ট করেছে, ওটার জন্য কিছু নিয়ম মানতে হয়, এর ভিতরে এটা। এ সময় বাংলাদেশ থেকে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান আমিনুর রশিদ। জাপান বাংলাদেশ থেকে আম নিতে চাচ্ছে, চাইনিজরা আম নিতে চাচ্ছে, ইভেন অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আম নিতে চাচ্ছে। খুব কম সময়ের মধ্যে আমাদের আমের রপ্তানি আজকে যা রপ্তানি হচ্ছে তার থেকে কত গুণ বৃদ্ধি পাবে কল্পনাও করতে পারেন না। রপ্তানিকারকদের উৎসাহ দিতে পরিবহন খরচ কমানো সহ নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সার্ক পুনরুজ্জীবিত করতে ইতিবাচক সব সদস্য রাষ্ট্র, এই সদিচ্ছাকে এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অবিশ্বাস ও বিরোধ কাটিয়ে আঞ্চলিক সহযোগিতার নতুন ভিত্তি করতে পারলেই আবারও কার্যকর হতে পারে দক্ষিণ এশিয়ার জোটটি। এক দশকের বেশি সময় ধরে স্থবির সার্ক। 2016 সালে ভারতের সন্ত্রাসী হামলার পর নির্ধারিত শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর হয়নি আর কোনো বৈঠক। ভারত পাকিস্তানের বৈরিতার প্রভাবে বাণিজ্য, সংযোগ ও উন্নয়ন সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক জোট অনেক দিন ধরেই কাগজে কলমে সীমাবদ্ধ। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংহতির নবায়ন, সার্ককে পুনর্জীবিত করার রূপরেখা শীর্ষক সেমিনারে যোগ দেন কূটনীতিক, গবেষক, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহযোগিতার বিপুল সম্ভাবনা বাস্তব রূপ পায়নি রাজনৈতিক বিরোধ ও আস্থার সংকটে। এ অবস্থায় আস্থা তৈরিতে ধারাবাহিক উদ্যোগ নেয়ার তাগিদ দেন বক্তারা। Trust building process should be discussed informally. It's just a matter of political will to let the others to discuss if there is a problem. Problem that we have is not the walls or the barbed wire on the fencing. It is the walls and the barbed wires inside our minds. প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে বিএনপি। জোটটিকে পুনরায় সচল করতে ইতিবাচক মনোভাব জানিয়েছে সব দেশই। এখন রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। Long-standing India-Pakistan tensions have made consensus difficult and have often slowed regional initiatives. I have spoken to all the member states separately. All of them were very positive about revival of SARC. Now I think it's about time that we put the intent has to be actionable. দক্ষিণ এশিয়ার অভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠন সম্ভব হলে সার্ক আবারও কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। শেষ কর্মস্থল বাংলা একাডেমি অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, প্রতিটি স্থানেই ছিল শোক আর শ্রদ্ধার আবহ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য ওই শিক্ষাবিদকে। সোমবার বেলা 11টায় শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। বাঙালির যে জাতিসত্তার বিকাশের জন্য ওনার যে অবদান সেটি স্মরণীয় হয়ে থাকবে। স্যারকে হারানোতে আমরা সত্যিকার অর্থে একজন অভিভাবককে হারিয়েছি। আমি ওনাকে একজন নিবেদিত প্রাণ চিন্তক মানুষ হিসাবে মনে করি। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য। পরে অপরাজয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বিদায় জানানো হয় আবুল কাশেম ফজলুল হককে। তার লেখনীর মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমাদেরকে তিনি অত্যন্ত আলোকিত করেছেন। এমন একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়াটা অত্যন্ত অপূরণীয় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি।
এর আগে সকালে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাশেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হয়েছে আজাদ স্কোয়ারে। নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। শোকের জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কান্না, প্রার্থনা আর স্লোগানে প্রকম্পিত ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সোমবার আবারও তেহরানের রাজপথে মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় মর্যাদায় খোলা ট্রাকে করে বহন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন। রাজধানীর ইমাম হোসেইন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ারের উদ্দেশ্যে শুরু হওয়া শোকযাত্রায় জাতীয় পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি হাতে অংশ নেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ কফিনবাহী ট্রাকের কাছে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। গ্রীষ্মের তীব্র গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য ভিড়ের উপর পানি ছিটাতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা তেহরানের প্রধান সড়ক অতিক্রম করবে। আজাদি স্কোয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজধানীর আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। শ্রীলঙ্কার নিগম্ব কারাগারে রাতভর সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে 5 জনের কারারক্ষী ও 20 জন বন্দী রয়েছেন। এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে রোববার দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিগম্ব শহরে অবস্থিত এই কারাগারের ভেতরে বন্দী 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রথম দিনেই 2 জন নিহত ও 38 জন আহত হন। সোমবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। মোতায়েন করা হয় সেনাবাহিনী। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে এই বিদ্যুৎ খাতে সংকট। বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। এই ছিল রাতের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।